লাইভে চলে আসছি আমরা। লাইভে ব্রডকাস্ট শুরু হয়ে গেছে। Awesome. এখন হচ্ছে শেয়ার দিয়ে আমাদের দায়িত্ব পালন করে তারপরে আমরা আলাপ শুরু করতে পারি। আর দায়িত্ব তাই আমাদের দায়িত্ব এখন আসে নাই তো চোখের সামনে। আসছে, আমি তো দিলাম, তোমারটা আমার একটু সময় আচ্ছা আসছে। আসছে কি বলে পোস্ট বুস্ট করা অপশন দেয়, শেয়ার দেয় না কেন? আচ্ছা এইখানে না, শেয়ার টু ইয়োর সবখানে টাকা পয়সা। প্রচুর টাকা পয়সা। বড় আমার 1-2 জন দর্শক আসে, টাকা পয়সা দিয়ে কচুটা হবে, কি করবে? আমাদের আড্ডার জন্য টাকা পয়সার দরকার নেই, বুঝছো? না, সেটা তো নাই, আমরা তো জাস্ট আড্ডা দেওয়ার জন্য আড্ডা দিচ্ছি। হ্যাঁ সেটাই দর্শক আনার কোনো ইচ্ছা আমাদের নাই, আসলে ভালো। আসলে ভালো, আরো বন্ধু থাকলে বেশি হ্যাঁ হ্যাঁ, আনন্দ বাড়ে। হ্যাঁ আলাপ আলোচনা একটু বাড়ে আর কি। হয়তো দেখা গেল আমরা কোনো তো এই অফারও দিছিলাম যে আমাদের সাথে এসেও কথা বলতে পারবে, যদি কারো আগ্রহ থাকে জানাতে পারে। হ্যাঁ সেখানে সেটাই। তো কোনো বিধিনিষেধ ছিল না। তো যদি কেউ আসতে চায় অবশ্যই কমেন্টে জানাতে পারে, আমরা হয়তো আজকেও নিয়ে আসতে পারি, তাই না? হ্যাঁ সেটাই, আমাদের ওপেন প্ল্যাটফর্ম, যে কেউ এসে আড্ডা, আড্ডার দুনিয়া। হ্যাঁ হ্যাঁ সেটাই। দেখ চলো আমরা টপিকে ফিরে আসি। আমরা হচ্ছে কি দেখলা বলো এই সপ্তাহে? এই সপ্তাহে আমি মাই হোম হিরোটা দেখলাম। মাই হোম হিরোর যে কটা এপিসোড বেরোচ্ছে তার মধ্যে লেটেস্টটা ছাড়া বাকিগুলো সব দেখছি। কাহিনী আগাচ্ছে ভালোই, খারাপ না, তবে অ্যানিমেশন কোয়ালিটি এত মানে লো গ্রেডের যে আসলে অনেকেই হয়তো এটা দেখে অনুৎসাহিত হবে আর কি। কাহিনী এখনো পর্যন্ত চলে আর কি, মোটামুটি চলে। তো আমার কাছে মনে হলো যে প্রথম দিকে যেরকম একটা স্পিড নিয়ে শুরু হয়েছে ওইটা আস্তে আস্তে একটু কমে যাচ্ছে আর কি। টুইস্ট আছে, এখনো টুইস্ট চলতেছে। আচ্ছা, তো দেখা যাক সামনে কত দূর আগায় বা এটার ইয়াটা। এটা সিজন 1 মনে হয় 11 কি 12 এপিসোড হবে। আরো আর মানে অর্ধেক বের হয়েছে, আর বাকি অর্ধেক বাকি আছে আর কি। তো এখন পর্যন্ত ওই যে মেইন ক্যারেক্টার, মেয়ের বাবা, সে সর্বোচ্চ চেষ্টা করতেছে যাতে তার ফ্যামিলি টিকে থাকে। আর ওদিক থেকে যেই অর্গানাইজেশন ওরা হচ্ছে চেষ্টা করতেছে আর কি সত্যটা বাইর করতে। আচ্ছা, তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, সত্যটা আসলে বের হয়ে আসে কিনা, এই হচ্ছে ব্যাপার। সত্য কি আর চেপে রাখা যাবে? ধর্মের কল বাতাসে নড়ে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ সেটাই। তো সত্য কতদিন কখনো যাবা থাকে না, ঠিকই সেটাই। বেরিয়ে আসবে। এখন হ্যাঁ মানে যেটা বলতেছিল যে আর্ট ওয়ার্ক, ওই অ্যানিমেশন কোয়ালিটি যদি ভালো না হয় ইদানিং আর খুব একটা দেখতে ইচ্ছা করেন না এটা। যেমন আমি মাঝখানে ওই যে একটা সিরিজ তুমি বলছিল এটা দেখা শুরু করছিলাম, ওই যে বিস্কিট হ্যামার, খেলা আছে হোশিনো সামিদানে। হ্যাঁ হোশিনো সামিদানে এত বাজে কোয়ালিটির অ্যানিমেশন করছে যে এক পর্যায়ে গিয়ে বিরক্ত হয়ে বন্ধ করে। আর ওখানে মানে হচ্ছে না, বুঝছো? এত ভালো ভারী ভারী অ্যাকশন অ্যানিমে এবং এক্সাইটিং কাহিনী দেখার পরে ওইখানে যেই গতিতে প্রোগ্রেস হচ্ছে বা ধরো মারামারির যে কোয়ালিটি সেসব দেখে না খুব হতাশ হয়ে গেছি আর কি, বুঝছো? তো ঠিক আছে, হয়তো যারা নতুন অ্যানিমে দেখা শুরু করছে তারা দেখলে মজা পাবে। মাই হোম হিরোটা তোমার মেইনলি অ্যাকশন না, এটা তো মেইনলি তোমার হচ্ছে সাসপেন্স বা থ্রিল টাইপ আর কি। মানে এখানে তোমার হচ্ছে বিভিন্ন রকমের মাইন্ড গেম খেলে বা করে আর কি, স্ট্র্যাটেজি করে। মানে মেইন ক্যারেক্টারটা যে সে হচ্ছে মিস্ট্রি নোভেলের ফ্যান। তো সে মিস্ট্রি নোভেলের ফ্যান থেকে সে বিভিন্ন রকম, সে নিজে দু এক
দু একটা এরকম হালকা নোভেলা লিখছে মিস্ট্রি। তো সে ওই তার ওই কি বলে এটাকে অভিজ্ঞতাকে অবলম্বন করে চেষ্টা করে যে এই ঝামেলা থেকে যাতে বের হতে পারে আর কি। সে ওখান থেকে বিভিন্ন রকমের কি বলে এটাকে বিভিন্ন রকমের ট্রিক স্ট্র্যাটেজি করে। ফলো করে আর কি ওখান থেকে করে তারপরে এখন পর্যন্ত সে তার কি বলে জীবন বাঁচায় রাখতে পারছে, কিন্তু কতক্ষণ আরো করতে পারবে এটা দেখার বিষয়। যতক্ষণ অ্যানিমে আছে ততক্ষণে জীবন আছে, মানে হ্যাঁ, যেহেতু সিরিজের নাম হচ্ছে মাই হোম হিরো, এবং সেখানে হিরো বলতে ভদ্রলোককে বোঝানো হচ্ছে, তাহলে সাধারণ লজিক থেকে বোঝা যায় যে যতক্ষণ ও আছে ততক্ষণ সিরিজ আছে, ও না থাকলে সিরিজও নাই। হ্যাঁ সেটাই বাট এরকম কিন্তু খুবই রেয়ার কেস আছে যেখানে দেখা যায় যে মেইন ক্যারেক্টার মারা যায়। যেমন হ্যাঁ। একটা তোমার দেখছিলাম বহু আগে, একটা যে ড্রামা দেখছিলাম ভলিবলের উপর, আমার এক্স্যাক্টলি নামটা খেয়াল নাই, ফাইটিং সামথিং, ফাইট ওয়ান না সামথিং। সেখানে ভালো মেইন নায়ক এবং নায়িকা, তাদের ভালো চলতেছে কেমিস্ট্রি, বাট হঠাৎ করে নায়ক মরে যায়, বুঝছো? আচ্ছা, তারপর কাহিনী আগায়। হ্যাঁ, মানে তারপরও কাহিনী আগে, আমি 5 না 6 পর্বের দিকে নায়ক মারা যায়। তো সাধারণত তোমার জাপানিজ ড্রামা গুলা 10-12 পর্বের হয়। আমি তো পুরো আকাশ থেকে বুঝছি এটা কি হইলো, ঠিক আছে। আচ্ছা, পরে ঠিক আছে, পরে ভালোই হয়েছে শেষ পর্যন্ত, কিন্তু এরকম এরকম উদ্ভট চমকও থাকে, বাট খুবই রেয়ার। এটা সাধারণত হ্যাঁ, ওই সেটাই। খুব মানে বেশি অ্যানিমে বা স্টোরিতে থাকে না। আচ্ছা, আর এছাড়া কি দেখছো বলো? নায়ক মারা যাওয়ার কথা যেটা বললা, এরপরে আর অ্যানিমে দেখা হয় নাই, মুভি দেখছি একটা কোরিয়ান। ওখানে এই দেখা যায় যে নাম হচ্ছে মোর দ্যান ব্লু, এটার আর একটা নাম হচ্ছে দ্য স্টোরি স্যাডার দ্যান দ্য স্যাডনেস। মানে আচ্ছা, এতই দুঃখের কাহিনী। যাই হোক, মানে এটা হচ্ছে যে সর্বনাশ। একটা একজন লোকের কাহিনী, যে হচ্ছে তার ডাক নাম কে কে আর তার বান্ধবী একজন আছে, তার নাম ডাক নাম ক্রিম। কে আর ক্রিমের প্রেম কাহিনী, কিন্তু আসলে প্রেম ঠিক না। প্রথমে দেখে মনে হবে যে মেয়েটা আসলে ওকে ফ্রেন্ড হিসেবে বা ফ্যামিলি বলতে হচ্ছে হয়তো ফ্যামিলি, মানে আছে না যে ফ্যামিলি না, কিন্তু তারপর ফ্যামিলির মতো আর কি করে আর কি ট্রিট করে সেরকম। স্টেপ টাইপের, মানে ওরকম আর কি, ওরকমই, মানে ধরো তোমার দুঃসম্পর্কের। দুঃসম্পর্কের আত্মীয় বা এরকম, হ্যাঁ যেটাই হোক। হ্যাঁ, দুঃসম্পর্ক আত্মীয়। যাই বেশ হোক, বেশ। তো সেভাবে আর কি দুজন একসাথে থাকে। ছেলেটা মেয়েটাকে মানে প্রথম থেকেই অনেক ভালোবাসে, প্রেমে পড়ে যায়, কিন্তু তারপরও সে মেয়েটার কাছে কোনো কনফেশন করে না বা কিছু তাকে করে না। কারণ হচ্ছে প্রথমেই দেখায় দেয় যে ছেলেটা আসলে ক্যান্সার আছে আর কি, এবং সে বেশি দিন বাঁচবে না আর কি। তো এই কারণে সে মেয়েটাকে আর কি চায় যে মেয়েটা অন্য কারোর সাথে আর কি করুক, বিয়ে করুক বা অন্য কারোর সাথে আর কি ভালো থাকুক, সেই চেষ্টায় থাকে। এটা নিয়ে কাহিনী আগায়। শেষের দিকে টুইস্ট আছে হালকা, ওটা যারা দেখবে তারা দেখলে বুঝতে পারবে যে কি। তো হ্যাঁ হ্যাঁ, টুইস্ট বলো না, টুইস্ট বলে দিলে আবার টুইস্টার বললাম না, তবে এটাই। এটা যারা স্যাড রোমান্টিক মুভি দেখতে পছন্দ করে তাদের জন্য বলবো যে বেশ ভালো এই মুভিটা। এটা দেখার আছে, এটা অনেক আগের মুভি। আর এটা ব্যাপার হচ্ছে কি, এই মুভির অনেকগুলো অ্যাডাপ্টেশন আছে আর কি, মালয়েশিয়ান মুভিও বেরোচ্ছে, আরো বেশ কিছু মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজে বের প্লট হচ্ছে। যে খুব ইউনিক তা না, আলটিমেটলি এই যে হিন্দি মুভিও আছে এরকম হ্যাঁ প্লটের। হ্যাঁ, কাল হো না হো, বুঝতে পারছি তুমি যেটা কথা বলছো। আছে, আমি দেখি নাই পুরোটা যদিও, বাট শুনেই আমি হ্যাঁ রিলেট করতে পারছি যে হ্যাঁ কাল হো না হো বাদেও আছে এরকম, আরো আছে যে অসুস্থ একজন নায়ক বা নায়িকা অসুস্থ, বা সে হচ্ছে চাচ্ছে যে তাকে ছেড়ে চলে যাক, এজন্য বিভিন্ন রকমের বাধা সৃষ্টি করতেছে রিলেশনে, তাই না? এগুলা এগুলা আছে। খুব যে ইউনিক কাহিনী তা না, তবে খারাপ লাগেনি আমার কাছে, ভালোই লাগছে। বিশেষ করে শেষের দিকে ইয়াটা আর কি, টুইস্টটা খারাপ লাগেনি, ভালোই লাগছে। বেশ বেশ। আর এটার আরেকটা হচ্ছে যে এটার খুবই লো বাজেটের মুভি, $2 মিলিয়ন ইউজ করা লাগে নাই এটার বাজেট।
তারপর আরেকটা ইয়া হচ্ছে যে এই মুভির যে মেইন তিনজন লিড ওরা আর কি ইয়া করছে আর কি, কি বলে এটাকে, ওদের নিজস্ব স্যালারি ইনভেস্ট করছে এইটা বানানোর জন্য আর কি। দেখলাম যে আইএমডিবি আচ্ছা, অনুসারে। তো দেখা যাক এটা শখ পূরণ ট্রেলারটা। করছে, হুম, শখ পূরণ করছে। শখের দাম লাখ টাকা, শখের তুমি ট্রেলার বের করছো, ফুল স্ক্রিন করে দাও। কিছু বললা? হ্যালো? বললাম যে ফুল স্ক্রিন করে দাও, ফুল স্ক্রিন। ও আচ্ছা, ফুল স্ক্রিন, হ্যাঁ। ওকে, তো এটাই আর কি। আর এছাড়া বই পড়া হয়েছে বলতে ম্যাঙ্গা পড়ছি, ওই যে বইতে পরে আসি কামোনোহাশি আমরা, রন। বইতে আচ্ছা পরে আচ্ছা। আসি আমরা। হচ্ছে আমি কি দেখছি এটা বলি হুম, আগে। ও আচ্ছা, আমি হ্যাঁ। হচ্ছে এ সপ্তাহে অ্যানিমে দেখে খুবই হতাশ। প্রথমত আচ্ছা। যেগুলো আমি ধারাবাহিক দেখি তার মধ্যে ম্যাশেল, হুম, ম্যাশেল হচ্ছে যে রিক্যাপ দেখাইছে পুরা পর্ব জুড়ে, আগের 6টা পর্বের না 5টা পর্বের, যেটা প্যাথেটিক। কারণ হুম, কোন অ্যানিমে 5টা পর্ব পরে গিয়ে রিক্যাপ দেখায়? ঠিক আছে, এর থেকে অ্যানিমে রিলিজ না দিয়ে ব্রেক দিলেও ভালো হইতো। সেটাই। যাক, সেম গোস ফর ওয়ান পিস, এটার মধ্যে রিক্যাপ দেখাইছে, এবং সেটা যে খুব আগের থেকে রিক্যাপ দেখাইছে তাও না। ওয়ান ওয়ার্ক শুরু হওয়ার পরে তারা হচ্ছে অ্যাটাক করার পরে সেই আইল্যান্ডে, অনিগাশিমা আইল্যান্ডে, সেখানে মারামারি শুরু হওয়ার পরের থেকে, আরো পরের থেকে হুম, তারপরে দেখানো শুরু করছে, জোরোর মারামারিটা দেখাইছে। তো আলটিমেটলি অর্থহীন। তোমাদের যদি এপিসোড না থাকে, কন্টেন্ট না থাকে, গো ফর এ ব্রেক, 2 মান্থ 3 মান্থ ডাজেন্ট ম্যাটার, বাট হুম। এইরকম বাজে রিক্যাপ দেখিয়ে সময় অপচয় করানোর কোনো মানে নেই। কন্টেন্ট তো আচ্ছা, আমার জানার মতে আছে আর কি, ওয়ান পিসের অন্তত পক্ষে আছে, আমি ম্যাচটা বলতে পারছি না। হ্যাঁ, হুম, থাকলে তাহলে কেন, মানে তাহলে কেন সেটাই, হচ্ছে এরকম জঘন্যভাবে সময় নষ্ট করা হবে দর্শকের, তাই না? এটা খুবই হুম, প্যাথেটিক। সেটাই। এছাড়া তোমার মিক্স দেখছি, মিক্সের নতুন পর্ব ভালো ছিল মোটামুটি। হুম, ডিমন স্লেয়ার দেখলাম, ডিমন স্লেয়ারের নতুন পর্ব খারাপ ছিল না, আচ্ছা। কিন্তু এখানেও কিছু কিছু জায়গা সেই পুরানো রিক্যাপ দেখিয়ে ক্যারেক্টারের সময় অপচয় করছে, যেটা ভাল লাগে নাই। মানে এই ক্যারেক্টার সম্পর্কে আমি কেয়ারই করি না, এমন একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা রিক্যাপ দেখাইছে বসে বসে।
সো বুঝতে পারছি তুমি কার কথা বলতেছো, গেন ইয়ার হ্যাঁ নাকি? হ্যাঁ এক্স্যাক্টলি, প্যাথেটিক মানে। যাই হোক, তাও রিলেটিভলি অন্যগুলোর তুলনায় ভালো। আচ্ছা এছাড়া দেখছি হচ্ছে তোমার মিয়েরুকো চান বলে একটা অ্যানিমে, যেটা আগে দেখছিলাম, ওইটা আবার রিক্যাপ মানে আবার পুরা রিভাইজ দিছি একবার, আচ্ছা ভালো লাগছে আবার দেখতেও। মিয়েরুকো চানের পরবর্তী সিজন কবে আসবে আমি জানি না, বাট আসলে ডেফিনেটলি ওটা দেখবো। মাঙ্গাগুলা খুব এক্সপেন্সিভ দেখে কেনা হয় নাই, বাট আচ্ছা হয়তো এক সময় কালেক্ট করতেও পারি। হুম, অ্যানিমের মধ্যে এগুলাই দেখছি। আর তোমার হচ্ছে এছাড়া জি5 একটা সিরিজ দেখা শুরু করছি, সেটা হচ্ছে হিন্দি সিরিজ। আচ্ছা এটা হচ্ছে ফায়ারফ্লাইস, পাথ হুম, পার্থ অর জুগনু। এটা হচ্ছে তোমার ওই একটু কিশোর কাহিনী টাইপের, বুঝছো? আচ্ছা ওখানে দেখায় যে একটা একটা জঙ্গল আছে, একটা শহর, সেই শহরে, শহর ঠিক মানে মফস্বল শহর আর কি, হুম হুম হুম, সেখানে একটা জঙ্গল আছে। তো বলা হয় যে তোমার সনাতন ধর্মের একটা মিথ, ওই যে তোমার রামায়ণের কথা শুনছো না, রামায়ণ? হ্যাঁ 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 হ্যাঁ, রামায়ণে তোমার যে একটা জায়গা আছে যেখানে যুদ্ধ চলতে থাকে রাক্ষসদের সাথে, তোমার রামের বাহিনীর, বানর বাহিনীর। সেখানে হুম, রামের ভাই হচ্ছে আহত হয়, আহত হয়, তীর তীর খায়, বিষাক্ত তীর। এবং সেখানে হুম, হচ্ছে ওকে বাঁচানোর জন্য একটা লাগে, মানে একটা জড়িবুটি লাগে বিশেষ, সেটা দিয়ে হুম, ওষুধ বানাইতে হবে। তো সেইটা আনার জন্য বুঝছি, হনুমান হচ্ছে একটা পাহাড় উড়ায় নিয়ে আসে। হুম হ্যাঁ, হুম, তো বলে সঞ্জীবনী লাগবে, হ্যাঁ সঞ্জীবনী বুঝতে গাছের পারছি, পাতা বা তোমার এই হুম, ধরনের। তো ওইটা আনার সময় এখানে দেখায় যে ওটা যখন হনুমান নিয়ে আসতেছে, তখন সঞ্জীবনীর একটা বীজ হচ্ছে এই জঙ্গলের মধ্যে পড়ে, এই মফস্বলের জঙ্গল রাস্তাটা বিশাল, জঙ্গলের মধ্যে আচ্ছা পড়ার পরে সেখানে একটা এরকম গাছের জন্ম হয়। হুম, এবং সেই গাছটাকে ঘিরে মিথ আছে। সেখানে হচ্ছে তোমার বলে যে ওই গাছটাকে প্রোটেক্ট করার জন্য 50 বছর পর পর এই গাছটা হচ্ছে মানে রিভাইভ হয় আবার ওই জঙ্গলে 15 দিনের জন্য, এবং তখন একটা রাক্ষস এসে ওইটাকে প্রোটেক্ট করে, বুঝছো? আচ্ছা তো সেই মিথের উপর বেস করে কেউ ওই 15 দিন জঙ্গলে যায় না বা ই করে না। তো এরই পাশে পাশে দেখাচ্ছে যে ধর একটা ছেলে, এখন ওই ছেলেটা হচ্ছে ইসে ফেল করছে, ক্লাস 10-এ ফেল করছে, হুম, জানি নাইনে নাইনে ফেল করছে, ফেল করার পর ওকে নাইনেই রেখে দিছে। ঠিক আছে, এখন ওর খুব ডিপ্রেশন। ও হচ্ছে ওই জঙ্গলে যায়, গিয়ে হচ্ছে এরকম একটা মিস্টিক্যাল এন্টিটি ওর সাথে ওর ইন্টারাকশন হয়। তো হুম, সেখান থেকে এই কাহিনীগুলো আগাচ্ছে। এখানে আবার একটা সিক্রেট এজেন্সি আছে যারা হচ্ছে এই, তারা কি চায় এখনো বোঝা যাচ্ছে না, বাট ডেফিনেটলি ওই গাছটাকে দখল করতে চায় হয়তো বা। আচ্ছা আরো কিছু মানে ডার্ক ক্যারেক্টার আছে যাদের দেখে মনে হয় বোঝা যাচ্ছে না এখনো কি করবে, এটা সিক্রেট হুম, ক্যারি অন করছে। পুরানো কিছু যারা বয়স্ক লোকজন আছে, তারাও হচ্ছে দেখা যাচ্ছে এই গ্রুপটার অ্যান্টি গ্রুপ হিসেবে কাজ করার চেষ্টা করতেছে, তাদেরকে মানে আটকানোর চেষ্টা করতেছে। হ্যাঁ, আচ্ছা বিশেষ করে এই যে ছেলেটা যে ফেল করছে, যে ওর যে দাদি না জানি নানি, সে হচ্ছে তোমার তারও একটা ভূমিকা আছে বোঝা যাচ্ছে। সে হুম, তোমার তলায় তলায় অনেক কিছু করার চেষ্টা করতেছে। আরেক ছেলের হচ্ছে বাবা, সে হচ্ছে ওই নানির সাথে তার যোগাযোগ আছে, তারা হুম, একসাথে কথাবার্তা বলে, মানে একটা কিছু হচ্ছে। ইন দা মিন টাইম তোমার আহ, টুকিটাকি ওই রোমান্সের এলিমেন্ট রাখছে আরেকজনের সাথে আরেকজনের, হুম, সেটা পুরোপুরি অর্থহীন মনে হয়েছে। সেই জায়গাটা আসলে কোনো প্রয়োজন নাই স্টোরিতে। আচ্ছা আর নানির ক্যারেক্টারটা নিয়ে যেটা বলতে চাই, যে সে ভদ্র মহিলা, ভালো অ্যাক্টিং করে ডেফিনেটলি, বাট তার বয়সটা আসলে নানি টাইপের হয় নাই। ঠিক আছে, তারে আচ্ছা দেখা মানে একটু সাদা চুল লাগায় পাঠায় দিছে, মনে হয় যে আচ্ছা সে হচ্ছে তোমার ইয়ে এটা কত 30+ একজন ভদ্র মহিলা হয়তো, বাট তাকে বানায় হুম, দিছে হচ্ছে 60-65 বছর বা 70 বছরের একজন বুড়ি। ঠিক আছে, আচ্ছা এটা খুব প্যাথেটিক লাগতেছে। হুম, আর কিশোর অভিনেতাদের মধ্যে হচ্ছে একটা ছেলে আছে যে একটু ওই ডিলেকুয়েন্ট টাইপের অ্যাক্টিং করছে, বুঝছো? একটু হুম, হুম, টাকাবুকো, স্কুলে বুঝছি, খবরদারি করে বদমাইশ টাইপ, বেড়ায়, বদমাস পোলাপান টাইপের। বদমাইশ পোলাপেন, আবার ঠিক বদমাইশও না, মানে ও ফেল টু, ও 2-3 বছর একই ক্লাসে হয়তো আছে। আচ্ছা তো আচ্ছা ওই ছেলেটা খুব ভালো অ্যাক্টিং করছে। হ্যাঁ, মানে ও যে একটু হুম, দাদাগিরি টাইপের ভাব করছে, ওইটা হুম, বেশ ভালো করছে। আর যে মেইন ক্যারেক্টার যে বললাম যে ফেল করছে, যে ওর স্বাস্থ্য দেখে, ঠিক আছে, আমার স্কুলের কথা মনে পড়ে গেছে, বুঝছো? স্কুলে আচ্ছা আমার হচ্ছে এরকম লিকপিকে স্বাস্থ্য ছিল। আচ্ছা আচ্ছা তো হয়তো ওর থেকে একটু ভালো ছিল, বাট এরকমই জঘন্য রকম স্বাস্থ্য ছিল। তো এটা দেখে একটু, প্রথমে এটা দেখে আমি
মনে নস্টালজিক হলো যে হয়ে আচ্ছা গেছে। ঠিক আছে, হ্যাঁ নস্টালজিক হয়ে আমি পরে দেখা শুরু করছি। তো বলবো যে খুব আহামরি ভালো না হইলেও মোটামুটি দেখা যায়। আচ্ছা। আর দেখছি, এটা কি গত সপ্তাহে, না গত সপ্তাহে আগেই পরেই দেখছি তোমার ব্যোমকেশ বক্সির একটা সিরিজ নতুন রিলিজ করছে, ওই যে পিৎজা পোল নাকি? হ্যাঁ পিজার পোল সেটা হচ্ছে তোমার বেসিক্যালি শরদিন্দুর যেটা গল্প ছিল চিড়িয়াখানা, সেটার উপর বেস করে করছে। আচ্ছা। চিড়িয়াখানা বেশ বিখ্যাত, শরদিন্দুর সব থেকে বড় গল্প হচ্ছে ব্যোমকেশ সিরিজের সব থেকে বড় গল্প হচ্ছে চিড়িয়াখানা। সেইটা তোমার আম, আগে উত্তম কুমার একটা সিনেমা ছিল, যেটা হ্যাঁ। সত্যজিৎ রায় ডিরেক্ট করছিল, এবং সত্যজিৎ রায়ের মতে তো এটা তার জীবনে বানানো সব থেকে জঘন্য ছবি, বাট আমার আচ্ছা দেখে খারাপ লাগেনি আর কি। আচ্ছা। তো এইটা দেখলাম, ঠিক আছে মোটামুটি চলে, বাট এখানে হচ্ছে যে আগের সিরিজটা তো ভালো চলতেছিল, প্রায় ছয়টা সিজন চলছিল মনে হয় আগে, না জানি হুম। 7টা। সেখানে যে কেমিস্ট্রিটা ছিল ক্যারেক্টার গুলোর মধ্যে, সেই কেমিস্ট্রিটা বেশ মিস করছি। যে সত্যবতীর যে ক্যারেক্টারটার সাথে তোমার ব্যোমকেশের একটা সুন্দর একটা কেমিস্ট্রি ছিল, সেটা হুম। এখানে প্রায় দেখা যায়নি বলতে গেলেই চলে। অজিত যে ক্যারেক্টারটা, যে হচ্ছে ব্যোমকেশের সাইড কি লেখক, সে ক্যারেক্টারটা বদলে দিছে। যাকে আনছে সেও ভালো অভিনেতা, সে হচ্ছে তোমার আগেও ব্যোমকেশের মুভিতে অজিতের চরিত্রে অ্যাক্টিং করছে, অন্য এক ইসের সাথে, তোমার হচ্ছে ওই যে সম্ভবত আবির চট্টোপাধ্যায়ের সাথে সে করছে, বাট আচ্ছা। সে ভালো অভিনেতা। কিন্তু তারপরে হয়েছে কি, যে এতদিন ধরে একজনকে দেখে আসার পরে একে আর অতটা মানে দেখে অজিত মনে করতে ইচ্ছা হয়নি আর কি, বুঝছো? আচ্ছা। আর এই তো মোটামুটি এটা দেখছি 4 পর্বের, বেশি বড় না, মানে ওই আনন্দটা পাই নাই যেটা আগের গুলা দেখে হুম। পাইছি আর কি। তো এই মোটামুটি এই দেখছি আহ, এই সপ্তাহে। হ্যাঁ, এখন তুমি বইতে চলে যেতে পারো, কি করছো বাকি। বই বই বলতে ম্যাঙ্গা আর কি। ওই কামনো হাসির রন যে আছে ওইটারই পরের কিছু ভলিউম পড়লাম, চ্যাপ্টার পড়লাম আর কি। তো এখানে আর কি পরের দিকে এসে আসলে হচ্ছে যে ওই সুপার ন্যাচারাল যে ইয়ার এলিমেন্টটা বলছিলাম ওইটার একটা হিন্ট পাওয়া গেল যে আহ, কেন হচ্ছে রন কামনো হাসি তার মানে ইয়া যখনই সে কি বলে ক্রিমিনালদের ধরে তখন তাদেরকে নিজেদেরকে মেরে ফেলার জন্য ও যে প্রেশার দেয় সেটা কেন দেয় বা কোথা থেকে এই ইয়ের মানে উৎপত্তি, এই কন্ডিশনের উৎপত্তি সেটা আর কি একটা ছোটখাটো একটা হিন্ট পাওয়া যায়। এবং এখানে তোমার ইয়া কি বলে মরিয়ার্টি ফ্যামিলি নিয়ে আসছে, শার্লক হোমস মরিয়ার্টি কাহিনী এর মধ্যে ঢুকাই দিছে। এটা আহ, আছে, খারাপ না, ভালোই লাগছে। কিন্তু মানে সেই চিরাচরিত হয়তো ডিটেকটিভ মানেই শার্লক হোমস আর মরিয়ার্টি কেমন জানি মনে হলো আমার কাছে দেখে এটা। তো এখানে মেইন ভিলেন হচ্ছে মরিয়ার্টি ফ্যামিলি, এম ফ্যামিলি বা মরিয়ার্টি ফ্যামিলি নামে একটা ফ্যামিলি থাকে আছে। ওরা হচ্ছে ওর মানে ইয়ার নায়ক যে রন কামনাহাসি তার মেইন অ্যান্টাগনিস্ট বা ইয়া আর কি প্রতিপক্ষ। বুঝছো? তো এখানে ফার্স্টেই আমার কাছে এই যে মানে আমার কাছে জিনিসটা হচ্ছে একটু কেমন জানি লাগছে যে রহস্য উপন্যাস বা রহস্য কাহিনী হইলেই সেখানে শার্লক হোমসকে নিয়ে আসতে হবে বা মরিয়ার্টিকে নিয়ে আসতে হবে। এটা আমার কাছে কেমন জানি লাগছে। এছাড়া খারাপ না, ভালোই লাগতেছে এখনো তুমি পর্যন্ত। তো আগেও একটা মনে হয় এরকম অ্যানিমে দেখছো, মরিয়ার্টি দা হ্যাঁ, প্যাট্রিয়ট মরিয়ার্টি না দ্য সামথিং। প্যাট্রিয়ট। হ্যাঁ, মরিয়ার্টি দ্য প্যাট্রিয়ট অ্যানিমে দেখছি। তো এই না জন্য আমার আমার কাছে এটাও খুবই মানে লাগে যে মরিয়ার্টিকে কেন টেনে টুনে ভালো বানাইতেই হবে, ঠিক আছে। না, এখানে কিন্তু ভালো না। এখানে মরিয়ার্টি ভালো না। এখানে মরিয়ার্টিরা হচ্ছে তোমার ভিলেন বা ওরাই হচ্ছে আচ্ছা, এই রনকে আর কি করছে আর কি মানে ওর মধ্যে কন্ডিশনটা দিয়ে দিচ্ছে যে বা ওকে ফাঁসাইছে আর কি, মেনলি ওকে ফাঁসাইছে ইয়াতে। ফাঁসিয়ে দিয়েছি পুরো। হ্যাঁ, হ্যাঁ। বেশ বেশ। তো এছাড়া আর কি? এছাড়া আর আরেকটা আমি কিন্ডেলের একটা বই নিছি, ওটা পড়া শুরু করছি। ওটা এখনো অত বেশি দূর আগাইতে পারিনি। ডন কিহটে, এটার ইংলিশ ট্রান্সলেশনটা হুম পড়তেছি হুম আর কি। ডন এটা তো কিহটে। বিশাল বই, 950 পাতার, 1000 পাতার বই।
হুম হুম হুম। বিশাল বই, যদিও ভালো বই, কিন্তু আমি জানি না রাইটিং কতটা পুরনো ধাঁচের হবে, কারণ বেশি পুরনো ধাঁচের হইলে সেটার থেকে নতুন আধুনিক যুগের মানুষদের মজা পাওয়া একটু কঠিন হয়ে দাঁড়ায়। হ্যাঁ। আমি সেবার অনুবাদটা পড়ছিলাম, হুম। ভালোই লাগছিল পড়ে। ওটা কি ওরা ওরা তো মনে হয় সম্পূর্ণ অনুবাদ করছিল না, ওটাকে অ্যাব্রিজড ভার্সন দিছিল আর কি? অ্যাভারেজ ভার্সন থেকেই মনে হয় অনুবাদ করা। আহ, তোমার যেহেতু বইটা ছিল, অনুবাদটা যথেষ্ট বড় ছিল, সেবা হুম অন্য অনুবাদের তুলনায় বেশ হুম হুম। দুইটা খণ্ডে বের হয়েছিল, মোটামুটি 350-400 পাতার অনুবাদ। কিন্তু এই বই তো তোমার 950 পাতার বা হ্যাঁ 1000 পাতার, সুতরাং ডেফিনেটলি বোঝা যাচ্ছে কিছু জিনিস তো মিসিং গেছেই। তবে হ্যাঁ, পড়ে আনন্দ পাওয়া, তুমি বুঝবা না যে কিছু মিসিং গেছে। আচ্ছা। ঠিক আছে, এই আমি আর কি। ইংলিশ ইংলিশ অনুবাদ পড়তেছি, তো দেখা যাক। এটা আবার এটা গুতেনবার্গ থেকে নেওয়া। ওখানে তো সব হচ্ছে তোমার যেগুলো হ্যাঁ ফ্রি হ্যাঁ, ওদের ফ্রি বুক, গুটেনবার্গ। হ্যাঁ ফ্রি বুক গুলা দেয় ওরা, তো ওদের ওখান থেকে। তো অনেক আগের ইয়া বই, ফ্রি হয়ে গেছে বহু আগে। হ্যাঁ, এটা 1600 সাল না কত, 1400 সালে ওই সময় আর কি, বা তারও আইকনিক বই, আগে। ভালো ভালো মানে বই। হ্যাঁ, 600-700 বছর আগের বই। হঠাৎ এই বই খুঁজে পাই করলা? হঠাৎ বলতে, আমার প্রথমত ছিল ইচ্ছা পড়ার আর কি। একটা জায়গায় কোথায় জানি দেখলাম একটা ইয়া মেনশন শুনছি, এই বইয়ের না, অন্য একটা বইয়ের, ওই যে দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো। দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টোর ও মা, ডাউনলোড করতে গিয়ে, আলেকজান্ডার দুমা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওইটা ডাউনলোড করতে গিয়ে ওইটার সাথে দেখলাম যে ডন কিহোটে আছে। ডন কিহোটে দেখে ভাবলাম যে এটা পড়া যেতে পারে। তো আগে ডন কিহোটে। আলেকজান্ডার দুমার বই পড়ে তুমি ইংরেজি পড়ে মজা পাওয়া খুব কঠিন, কারণ ওইটা খুব এত জটিল ভাষায় লেখা, সেটা ধৈর্য নিয়ে পড়া একটা বিশাল কাজ আর কি। তবে লাকিলি বেশ কিছু বই তোমার অনুবাদ হয়েছে, সেগুলো পড়ে দেখতে পারো। সেবা থেকে বিশেষ করে যেগুলো বেরিয়েছে, যদিও পূর্ণাঙ্গ আহ, অনুবাদ কমই আছে, নাই বলতে গেলেই চলে। তোমার সেবাতে বিশেষ করে যেগুলো তোমার ওই যে ইসের বই, হেনরি রাইডার হ্যাগার্ডের বই, এগুলো বেশ কিছু আছে পূর্ণাঙ্গ অনুবাদ। আর হচ্ছে তোমার রাফায়েল সাবাতিনির কিছু বই আছে পূর্ণাঙ্গ অনুবাদ, সেগুলোও ভালো, রাফায়েল সাবাতিনির লেখা ভালো। আর হেনরি রাইডার হ্যাগার্ডের কিছু বই খুবই ভালো ছিল, যেমন ধরো পিপল অফ দ্য মিস্ট, তারপরে হচ্ছে দ্য ওয়ান্ডারার নেকলেস, পড়ে খুব ভালো লাগছিল। দেন তোমার তো শি ট্রিলজিটা বেশ হিট, যদিও শি এর প্রথম বইটা আমার দেখে মনে হয়েছে যে এটা ডেফিনেটলি তোমার অ্যাব্রিজ বা ভার্সন, মানে আনঅ্যাব্রিজ না, সম্পূর্ণ ভার্সন হওয়ার কথা না, কারণ শি এত ছোট হবে, এটা মানে আমি শিওর না এত ছোট হবে কিনা, সন্দেহ হয়। তো আরো বই আছে, মেরি বলে একটা বই আছে, এটা আমি পড়ি নাই, বাট শুনছি বেশ ভালো। দেন তোমার হচ্ছে অ্যালেন কোয়াটারম্যান সিরিজের যে বইগুলা, বিশেষ করে শি তো মানে অ্যালেন কোয়াটারম্যান সিরিজেরই, হ্যাঁ বেশ ভালো ভালো কিছু বই আছে। বিশেষ করে যদি যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে, তুমি যদি অ্যাডভেঞ্চার পছন্দ করে থাকো, তাহলে হাইলি রেকমেন্ডেড হচ্ছে পিপল অফ দ্য মিস্ট। আর ওয়ান্ডার্স নেকলেস, আমি এটা অনেক পরের বই, তো তাও এই বইটা পড়ে আমার খুব ভালো লাগছিল, পড়ে দেখতে পারো। হ্যাঁ সেটাই না, আমি হচ্ছে এই কাউন্টার মন্টিক্রিস্টো আরো আগেই করা শুরু করছিলাম। ওই যে রেডিও মির্চি নাকি ওদের অডিও বুকে ওরা বাংলা অনুবাদটা করতেছিল আর কি, ওখানে শোনা শুরু করছিলাম। তো অনেক ওটাও বড় তো। ওটাও কাটাকুটি, কিন্তু তোমার যে ই তোমার রেডিও মির্চি যেটা করে, অনেক সময় যে স্টোরি তোমার নিজেদের মতো করে একটু বাদ দিয়ে দেয় বা একটু পাল্টে দেয় বা একটু তোমার ই করে, এটা তারা করে। ওই তোমার মূল গল্পটা নিয়ে সেটার উপর স্ক্রিপ্ট তৈরি করে, অডিও স্ক্রিপ্ট, বুঝছো? তাতে কাটছাট হয়, বাদ পড়ে, কিছু জিনিস হয়তো অ্যাডও হয়, এগুলা করে তারপরে তোমার হচ্ছে তারা করে, তো তাতে হয় যেটা পাল্টে যায় অনেক কিছু। হয়তো মূল জিনিসটা এক থাকে, বাট কিছু কিছু জিনিস আনুষঙ্গিক আশেপাশে দিয়ে পাল্টে দেয়। আচ্ছা আচ্ছা। এই আর কি। তবে ভালো রেডিও মির্চি, আমিও তো শুনি প্রায়। যেমন তোমার রিসেন্টলি শীর্ষেন্দুর কিছু বই তারা করছে, শুনে দেখতে পারো, বেশ ভালো করছে।
হেতমগড়ের গুপ্তধন করছে, তারপরে হচ্ছে তোমার আরেকটা জানি কি করছে, ভালোই করছে দুটো। আচ্ছা কি জানি গোসাই বাগানের ভূত, এই দুইটা বই শুনে দেখতে পারো, দুটা বই খুবই মজা করছে। তারপরে ড্রাকুলাটা শুনতে পারো, ড্রাকুলাটা শুনে খুবই ভালো লাগছিল, আচ্ছা ড্রাকুলাটা ভালো করছিল ভয়েস অ্যাক্টিং, আর মোটামুটি পূর্ণাঙ্গই করছে। আর যেটা হয়েছে যে আমি ড্রাকুলার এই সিরিজটা দেখছিলাম, তো ওই যে সম্ভবত নেটফ্লিক্স একটা সিরিজ আসছে 3 পর্বের, আচ্ছা ওইটা দেখার পরে ওইটা করছে কি, ওটা তোমার মেইন কাহিনীটা কিছুটা বদলে দিছে একটু, ওটার মধ্যে ভ্যান হেলসিংকে ঢুকায়া মানে কিছু কিছু জিনিস বদলে দিছে, বাট তারপরেও হচ্ছে তোমার অনেক কিছু আমি পাইছি যেটা অরিজিনাল গল্পের সাথে মিল পাইছি ওখানে, এইটা ওইভাবে হয়েছিল, ওইটা ওইভাবে হয়েছিল, তো আলটিমেটলি ভালোই লাগছে বইটা শুনে। হ্যাঁ, তো আর কি দেখছো বলো মধ্যে? না আর কিছু পড়ছো? পড়া, হ্যাঁ না আর কিছু পড়া হয়নি ওরকম ভাবে। তোমার ওই বই শেষ, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে? ওটা পড়তেছি কিন্তু এটা খুব বেশি অবসর হয়নি। গত সপ্তাহে পড়ছি আমি কিছু পেজ, কিন্তু একদম শেষ করতে পারিনি এখনো বলতে আর কি। বুঝতে পারছি। মাঝখানে তুমি আমার বইটি শেষ করছো আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই যে তোমার যেটা আরো কিছু গল্প মানে কমপ্লিট করছে ওটি আর কি। এবার ওটার তো সিকুয়েলও আসতেছে নাকি? একটু সময় লাগবে, বাট আসবে আর কি। আরো কিছু গল্প লিখতে হবে তারপরে। আচ্ছা, আর হচ্ছে ইয়েতে বেশ কিছু অ্যানিমে আসছে মিউজ এশিয়াতে, যেমন মিয়েরুকো-চান দেখলাম মনে হয় আসছে কিছু কয়েকদিন আগে। দেখে ভালো, মিউরুকো-চান ভালো আছে। ইউটিউবে যেহেতু আসছে দেখে বলবো ইনশাল্লাহ। এখন তো আসলে ছোট 12 পর্বের এক বসায় দেখা হয়ে যায়। তোমার আমি এই সপ্তাহে বই খুব বেশি পড়ি নাই, শুরু করছি বেশ কিছু বই, যেমন ধরো নৈরিত শুরু করছি পড়া। নৈরিত কি পড়ছিলা? নৈরিত, ও আচ্ছা, জায়গা শুনে না, এটা পড়া শুরু করিনি। হ্যাঁ, নৈরিত শুরু যদি করো তুমি দেখবা যে নৈরিতের মধ্যে অনেক, এই শুরুর দিকে অনেক কিছু পাইছি যেগুলো ধরো ছোটবেলায় হয়তো তুমি আমি যেগুলো করতে পছন্দ করতাম, এই ধরনের জিনিসপত্র এখানের মূল চরিত্রগুলো এগুলাই করে। ধরো তারা ক্রিকেট খেলে, বা ধরো তারা হচ্ছে 3 গোয়েন্দার বই পড়ে, তারা হচ্ছে তোমার টিনটিন, খনাদা, ফেলুদা এগুলো নিয়ে কথাবার্তা বলে। তাদের মধ্যে হচ্ছে ডিটেকটিভ এজেন্সি খোলার একটা বাসনা আছে মনে মনে, যেটা আসলে ওই সময়টায় কিন্তু আমাদের অনেকের মধ্যেই ছিল। তোমার কথা জানি না, বাট আমরা কিন্তু এরকম ভাবতাম যে আমরা হচ্ছে ডিটেকটিভ হয়ে যাব, ঠিক আছে, আমরা এজেন্সি খুলবো, হ্যাঁ এরকম করতাম, মানে প্ল্যান প্রোগ্রাম করতাম। বিশেষ করে এগুলো তো 3 গোয়েন্দা বা হচ্ছে ফেলুদা, তোমার হচ্ছে কাকাবাবু, এসবের প্রভাবেই এরকম মনে হইতো সাধারণত। এরপরে তোমার যে এটা করলাম, তো এটা বেশি দূর না, 40-45 পাতা পড়ছি, ভালোই লাগতেছে। সেখানে অলরেডি একটা খুন হয়ে গেছে, এবং খুন হয়েছে যে সে হচ্ছে একটা স্কুলের একটা মেয়ে, এবং খুনের সাথে চিরকুট লেখে গেছে, খুনি লেখা যে লিজার্ড কিলার ইজ ব্যাক। লিজার্ড কিলার আসলে টিকটিকির লেজ রেখে দিছে মৃতদেহের সাথে। তো সে কেন মেয়েদেরকে মারতেছে, এরকম কিশোরীদেরকে, সেটা বোঝা যাচ্ছে না। ডেফিনেটলি 500 পাতার বইয়ের কাহিনী তো আর 50 পাতায় বোঝা যাবে না। আলটিমেটলি দেখা যাক কি হয়। তো ক্যারেক্টার যেগুলো আসছে সোফার বেশ রিলেটেবল, ভালো লাগতেছে। তারপরে এরকম কিছু জায়গা আছে, যেমন ধরো বন্ধু, তারা হচ্ছে চলে যাচ্ছে, মানে ধরো খুব ক্লোজ ফ্রেন্ড, সে বিদেশে চলে গেল, হ্যাঁ, আর কোনোদিন তার সাথে দেখা হবে না, মানে এরকম একটা ব্যাপার, যেটা ছোটবেলায় আমার সাথেও হয়েছে। আমার স্কুলে ধরো এরকম ছেলে, আমার যে বেস্ট ফ্রেন্ড যে ছিল বা এরকম, সে হয়তো মাঝপথে একবার চলে গেছে, তারপরে আর তার সাথে কোনো যোগাযোগ নাই, বা অনেক বছর পরে গিয়ে হয়তো বা তার সাথে যোগাযোগ হচ্ছে। এরকম ব্যাপারগুলা খুবই রিলেটেবল। এছাড়া তোমার হচ্ছে
আরো কিছু গল্প না, এটাই পড়তেছিলাম। ওইটার নাম হচ্ছে, গত সপ্তাহ পড়তেছিলাম যেটা, নিছক গল্প নয়। নিছক গল্প নয়ের আরো দুই একটা গল্প পড়ছি, যদিও শেষ হইতে এখনো বহু বাকি। ওকে। ব্যাটম্যানের একটা ভলিউম কিনছিলাম ওই যে কমিক্স ইসের থেকে, ফিয়ার স্টেট সাগা, সেইটা একটু পড়া শুরু করছিলাম অল্প একটু, মানে আমি খুব বেশি দূর পড়ি নাই, 15-20 পাতা হয়তো পড়ছি। এটা কমিক্স না আগাইতে চায় না সাধারণত, মানে কমিক্স পড়ার জন্য একটা একটা ব্যাপার লাগে, একটা সুন্দর সোফা লাগে, বুঝছো, যেখানে বসে কমিক্স পড়া যাবে। আচ্ছা সেইটা যতদিন না হচ্ছে ততদিন আসলে কমিক্স হয়তো বা খুব একটা আগানো যাবে না, তা বুঝতে পারতেছি। আচ্ছা। এছাড়া তোমার গতকালকে কিছু কমিক্স কিনছিলাম, সেখান থেকে দুইটা পড়ছি, মানে মাঙ্গা। ওয়ান পাঞ্চ ম্যানের 25 নম্বর ভলিউম হচ্ছে এই মাসে রিলিজ করছে ইংরেজিতে। আচ্ছা তো আমি এটা গতকালকে দোকানে গিয়ে পেয়ে গেছি, লাকিলি আমি নিয়ে আসছি, এবং যথারীতি ভালো হয়েছে। এখানে ওই যে ওয়ান পাঞ্চ ম্যানের একটা আছে না তোমার, এস ক্লাস হিরো, ফ্ল্যাশি ফ্ল্যাশ, নাম শুনছো? ওই যে, তুমি কি দেখছো ওয়ান পাঞ্চ ম্যান? ওয়ান পাঞ্চ ম্যান দেখিনি, ম্যাঙ্গা পড়ছি, দেখিনি এখন, ওটা আমি আচ্ছা দেখিনি। আচ্ছা, ওই ফ্ল্যাশি ফ্ল্যাশ হচ্ছে তোমার আইসে ও হচ্ছে সাইতামাকে অ্যাটাক করে, ঠিক আছে, ভাবে যে হচ্ছে মনস্টার, ওকে অ্যাটাক করে। তো আচ্ছা। সাইতামা হচ্ছে, সে অ্যাটাক হচ্ছে তোমার ইভেট করে ফেলে, মানে কাটায় ফেলে। তো হুম সে কাটানোর পরে সে কনফিউজ হয়ে যায়, কারণ ফ্ল্যাশি ফ্ল্যাশ তো খুব ফাস্ট, তার নাম এই জন্যই ফ্ল্যাশ, মানে সে খুবই ফাস্ট। ও ভাবে এটা তো হইতে পারে না, একজন এটা কে, আমার মায়ের কাটায় ফেলে কিভাবে, এটা নিশ্চয়ই বাই চান্স হয়ে গেছে। সে আবার অ্যাটাক করে। তো আচ্ছা এইবার ওর তলোয়ার ধরে ফেলে সাইতামা। আচ্ছা। তো বলে যে, তুমি তো মনে হচ্ছে মনস্টার, তুমি আমাকে অ্যাটাক করতেছো কেন, তোমাকে আমি মারবো। আচ্ছা বলে না না, আমি মনস্টার না, আমি হচ্ছে এস ক্লাস হিরো, আমি এস ক্লাস হিরো। পরে ওভাবে দৌড়ে পালায় যাবে ওখান থেকে, বলে যে ঠিক আছে চলো। সাইতা ভাবে যে ওর সাথে গেলে মনস্টারদের দেখা পাবে, এই জন্য ওর সাথে সাথে থাকবে। বলে ঠিক আচ্ছা আছে, তুমি যদি, আমি তোমাকে কিন্তু বাঁচাইতে পারবো না, তুমি সাথে থাকতে পারো, বাঁচাইতে পারবো না। ও এখনো ভাবতেছে যে সাইতা মাত্র লো ক্লাস হিরো, সে আর কি করবে, সে হয়তো হুদাই এরকম। তো দৌড় মারছে, জোরে দৌড় মারছে যে পালায় যাবে, ঠিক আছে, দৌড়ে আচ্ছা দেখে সাইতা পাওয়ার সাথে সাথে দৌড়ে আসতেছে, আচ্ছা। মানে ও আর ভাগতে পারতেছে না। তো এইসব জিনিস খুবই উপভোগ্য। আর তোমার ওয়ান পাঞ্চ ম্যানের যে আর্ট ওয়ার্ক তো দুর্দান্ত, তুমি তো দেখছোই। হ্যাঁ হ্যাঁ। আর এখানে কিছু সিক্রেট রিভিল হয়েছে, সেগুলো বড় টুইস্ট ছিল। আরো কিছু মারামারি ঠারামারি হচ্ছে, ভালোই লাগছে। এছাড়া তোমার হেল্ক বলে ওই যে মাঙ্গাটা কালেক্ট করতেছিলাম, সেটা 3rd ভলিউম রিলিজ হয়েছে, সেটাও বোধহয় এ মাসেই রিলিজ হয়েছে। তো ওইটা কালেক্ট করছি, ওইটা পড়া শুরু করছি, এটা অর্ধেক মতো পড়ছি, পুরাটা শেষ করতে পারি। ভালোই হচ্ছে, এই ভলিউমটা সোফার ভালো হয়েছে বেশ। সেকেন্ড ভলিউমটা না জানি, ফার্স্ট ভলিউমটা একটু দুর্বল ছিল, তো সেটা আর কি, এই জন্য ওই সময় একটু স্লো লাগছিল, বাট এখন ভালোই লাগতেছে। এছাড়া পড়ার চেষ্টা করছিলাম লিটল উইচ একাডেমিয়া, বাট শুরু করতে পারিনি সেভাবে। আর তোমার হচ্ছে, আর কি পড়লাম, ও বইটার একটা চ্যাপ্টার পড়ছি, দ্য হিউম্যানস। এটা হচ্ছে ম্যাট হেইগ বলে একজন লেখক আছে, যার কিছু বই অনুবাদও হয়েছে বাংলাদেশে। তোমার সিক্রেট লাইব্রেরি বলে একটা বই আছে, ওইটা মনে অনুবাদ হয়েছে। হিউম্যানস বইটা বেসিক্যালি তোমার হচ্ছে যে এলিয়েন ইনভেশনের কাহিনী। তো এক এলিয়েন হচ্ছে পৃথিবীতে, এক বিজ্ঞানী এটা আবিষ্কার করে ফেলে, ঠিক আছে, যে আবিষ্কারটার ফলে পুরো মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো ওই এলিয়েনটা আসে এই বিজ্ঞানীকে আটকায়া তোমার হচ্ছে মানব সভ্যতাকে বাঁচাবে বা কিছু একটা। তো ও আইসা হচ্ছে কি কি গ্যাঞ্জামের মধ্যে পড়ে, সেসব নিয়েই এটার কাহিনী। বেশ ফানি একটা বই। তা আমি জাস্ট একটা চ্যাপ্টারই পড়ছি। আগে মনে হয় আগেও একবার শুরু করার চেষ্টা করছিলাম, তখন একটু বেশি দূর পড়ছিলাম, আর একটু শেষ করা হয়নি ডেফিনেটলি। এটা কিনছি তাও বেশ কয়েক মাস হয়ে গেছে। আচ্ছা। তো এটা এটা পড়ার ইচ্ছা আছে।
আর হচ্ছে তোমার এই তো আর কিছু পড়া শুরু করিনি। আচ্ছা। উম, তারপর সামনে কোনো ম্যাঙ্গা কেনার ইচ্ছা আছে, মানে নতুন কোনো ম্যাঙ্গা? হ্যাঁ, মাঙ্গা কিছু কিনছি এ সপ্তাহ। তোমার ধরো খুবই বাজেট টাইট যাচ্ছে, তারপরও কি করব, দোকানে গেলে আর মাথা ঠিক থাকে না, বুঝছো। আচ্ছা। এখন এই যে বললাম যে হেলকার হচ্ছে তোমার কিনছি, ওয়ান পাঞ্চ ম্যান এর 25 নম্বর ভলিউম। হুম। কিছু তোমার ইচি মাঙ্গা কিনছি, যেগুলো আমি আচ্ছা। কালেক্ট করতেছিলাম। হুম। যেমন একটা হচ্ছে সানদোমে মিল্কি ওয়ে, এটার 6 নাম্বার ভলিউম কিনছি। তারপরে হচ্ছে ওয়ার্লডস এন্ড হারেমের নতুন ভলিউম কিনছি দুইটা, 13-14। দেন হচ্ছে তোমার প্লুটো কালেক্ট করা শুরু করছিলাম। আচ্ছা। সো প্লুটোর 1 আর 4 নাম্বার ভলিউম কিনছিলাম আগে, এখন হচ্ছে 2 নাম্বার ভলিউম পাইছি দোকানে, 2 নাম্বার ভলিউম নিছি। দেন হচ্ছে তোমার আমি একটা দোকানে মনস্টার অর্ডার দিছিলাম, বুঝছো। তো গতকালকে ওখানে গিয়ে শুনলাম যে মনস্টার তারা বলছিল মোটামুটি সবই আনতে পারবে, কিন্তু হঠাৎ করে তাদের ডিস্ট্রিবিউটর হচ্ছে বলছে যে তারা দিতে পারবে না, সব অর্ডার ক্যান্সেল করে দিচ্ছে, খালি 3 আর 6 নাম্বার ভলিউম তারা পাঠাচ্ছে। তো আচ্ছা। আমি করছি কি, আমি অ্যামাজনে যেগুলো বাকিগুলো অর্ডার করছি, তো একটা ভলিউম আমি পাচ্ছিলাম না, অ্যামাজনেও নাই। তো ওইটা আমি একটা দোকানে দেখছিলাম মনে ছিল, ওই দোকানে গেছি কালকে, গিয়ে পরে ওই ভলিউমটা কিনছি, 7 নাম্বার ভলিউমটা মনস্টারের। আর আর ট্রাই করার জন্য হচ্ছে 20th সেঞ্চুরি বয়েজ এর ফার্স্ট ভলিউম কিনছি। এটা তুমি কি, সাধারণত ভালো ভালো কথা, তুমি কি ওই ওয়ান ইন টু না থ্রি, মানে যেগুলো কি মোটা ভলিউম ওগুলো কিনতেছো, নাকি না একটা একটা করে যেগুলো ভলিউম ওগুলো কিনতেছো? মনস্টার তোমার প্লুটোর হচ্ছে মোটা কোনো ভলিউম নাই, বুঝছো। আমি আমি মনস্টার কথা বলতেছি। মনস্টারের ভলিউম কিনছি, এই যে যেটা তোমার তুমি যেটা কিনছো পারফেক্ট এডিশন যেটা। আচ্ছা আচ্ছা, ওটাই কথা, ওটাই বলতেছি আমি, যে মোটাগুলো কিনতেছো। হ্যাঁ, মোটাগুলাই কিনতেছি। ওইটা তোমার এখন খুবই ক্রাইসিস চলতেছে, ওইটা অ্যামাজন থেকে এখনই অর্ডার না দিলে ওইটা আর পাওয়া যাইতো কিনা সন্দেহ, কারণ অলরেডি তোমার তো দোকানদার যারা তারা হচ্ছে অর্ডার দিয়ে পাচ্ছে না। আরো যে দোকানটা গেছিলাম ওই দোকানে একটা ভলিউমই ছিল, ওরা বললো যে বাকিগুলো অর্ডার দেওয়ার কোনো স্কোপ নাই। সো রিস্ক নেই আর কি, এটা হয়তো সামনের মাসে বা এই মাসের শেষ দিকে চলে আসবে, হয়তো আগামী সপ্তাহে চলে আসতে পারে। আর 20th সেঞ্চুরি বয়েজ এর ফার্স্ট ভলিউমটা সাধারণত মার্কেট আউট থাকে, কারণ এটা মানুষ বেশি কিনে, বুঝছো। যেহেতু নাওকি কুরাসাওয়ার বই কালেক্ট করতেছি, সো ভাবলাম যে ভলিউম 1টা কিনে রাখি, পরের গুলা হয়তো থাকবে। এখন এই মনস্টার মোটামুটি ধরো কেনা হয়ে গেছে, আইসে পড়লে কালেকশন কমপ্লিট হয়ে যাবে। আর হচ্ছে তোমার প্লুটো একটা ভলিউম আমি কোথাও পাই নাই, সো ওইটা কবে পাবো জানি না, আর বাকিগুলা হয়তো আসবে পরে। আর 20th সেঞ্চুরি বয়েজ হয়তো এই মাসেই কালেক্ট করব না, হয়তো 2-3 মাস পরে এটা কালেকশন কমপ্লিট করব। এই করে ফেললে মোটামুটি নায়ক কুরাসাওয়া সবই মোটামুটি কেনা হয়ে যাবে। তারপরে আর কিছু বাকি যেগুলা থাকবে সেগুলা হচ্ছে তোমার ওই সেগুলো ইংরেজিতে পাবলিশ হয়নি এখনো, যেমন ধরো বিলি ব্যাট, তারপরে হিবারা বলে একটা সিরিজ আছে, দেন হচ্ছে এরকম কিছু সিরিজ আছে তার, যেগুলো ইংরেজিতে এখনো প্রিন্ট হয় নাই, বুঝছো। তো দেখি, নাওকুরাসাওয়ার বই তো ভালো, স্টোরি ভালো অ্যাটলিস্ট, সো আশা করতেছি পড়তেও ভালো লাগবে। তুমি কি মনস্টারটা পড়ছো পুরাটা? মনস্টার আমি, হ্যাঁ মানে কেনার আগেই পড়ে ফেলছি তো, কিনে আর পড়া হয়নি ওভাবে আর কি। আচ্ছা আচ্ছা। পুরোটাই পড়া আছে আমার আর কি, কাহিনী পুরোটাই আমি জানি। হ্যাঁ, এটা আমি হচ্ছে কি, মনস্টারটা আমার খুব ফেভারিট একটা সিরিজ, কিন্তু আমি যখন দেখতেছিলাম তখন হচ্ছে আহ, আমি পুরাটা শেষ করি নাই দেখে, প্রথমবার যখন দেখা শুরু করছিলাম তখন মানে এপিসোড 17 বা 18 নাম্বার এপিসোডে গিয়ে একটা জায়গায় কিছু গ্লিচ ছিল, যে কারণে 2-3 মিনিট মিস হয়ে যায়, এবং মনস্টার এমন একটা স্টোরি যেখানে 1 সেকেন্ডও মিস হওয়া সম্ভব না। তো সেটাই। সে কারণে আমি ওইটা পজ দিছিলাম। পরবর্তীতে
আমি আবার দেখা শুরু করছিলাম, তখন মনে হয় 30 না 35 পর্ব, 35-36 পর্ব দেখছিলাম, 40 পর্ব, 42 পর্ব। তারপরে কি একটা ব্রেক পড়ছিল কোনো কারণে, যে কারণে আর পরবর্তীতে শেষ করা হয়নি। আমার এখন টার্গেট হচ্ছে মনস্টার, আমি মাঙ্গাটা কালেক্ট হয়ে গেলে মাঙ্গাটা পড়ে আমি শেষ করব। আমি চেষ্টা করব যে নাওকি উরাসাওয়ার ফার্স্ট পড়া বই আমার এটা হবে না ডেফিনেটলি, কারণ তার ওই যে স্টোরি কালেকশনটা পড়ে ফেলছে স্নিজ, বাট এটা হচ্ছে তার প্রথম সিরিজ হবে যেটা আমি পড়ে শেষ করব। হ্যাঁ, কারণ মাস্টার কিটন পড়ার ইচ্ছা ছিল, মাস্টার কিটন আমি পুরা কালেক্ট করছি, কিন্তু মাস্টার কিটন পড়া শুরু করে আমি বুঝছি যে এটা আসলে একটু ধৈর্য ধরে স্লো পড়তে হবে। আর মনস্টারটা যেহেতু আমি আগেও অনেকটা জানি স্টোরি, সো এটা ডেফিনেটলি ফাস্টার পড়া যাবে আর কি, এটা আশা করতেছি। এখন দেখা যাক তুমি কি কিনছো বলো এই সপ্তাহে, বা কিছু কিনবা ভাবছো কিনা? না, কেনা ওরকম ভাবে কোনো কিছুই করা হয় না, ঠিক করা হয় না যে কি কিনবো বা ইয়া। তোতোরো কেনার কথা ভাবছিলাম মনে গত সপ্তাহে। হ্যাঁ ভাবছিলাম, তবে এখন হচ্ছে আবার ইয়াতে সালমান হক তো দেখলাম যে ইনস্টাগ্রামে ইয়া দিছে, গিভ অ্যাওয়ে একটা ইয়া দিছে, তো আসলে আশা আচ্ছা আচ্ছা, করছিলাম যে পাবো, এখনো জানি না, এখনো রেজাল্ট দেয়নি। ওটাতে হ্যাঁ হ্যাঁ। গিভ অ্যাওয়ে ইয়েতে অংশগ্রহণ করে দেখি যদি পাওয়া যায় আর কি, সেই আশায় আছি এখন। তুমি তো গাছে কাঁঠাল ঘুমে তেল। সেই সেই হ্যাঁ, তাহলে। সেটাই। না এখন ভালো ভালো। রিসেন্টলি সব যে কয়টা নতুন বই বাংলায় বেরোচ্ছে সবই বেশিরভাগই অনুবাদ, এবং যে সালমান হকের অনুবাদই দেখা যাচ্ছে যে বেরোচ্ছে। হুম হুম হুম। কিনলে তো ওনার বই আর কি কেনা হবে আসলে। আর এখন ওই মনে করো অফ সিজনে তো সবার বই চলে, বুঝছো? তোমার বইমেলার 1-1.5 মাস পর থেকেই অফ সিজন চলে হচ্ছে তোমার প্রায় ডিসেম্বর পর্যন্ত। হ্যাঁ তো এই সময়ে বই ছাপাইলে সেই বই বিক্রি হয় না সাধারণত, যে হুম, কারণে বই কেউ সাহস করে ছাপায়ও না। দেখবা যে অনেক বড় বড় পাবলিকেশন যারা বইমেলায় প্রচুর বই বিক্রি করে, এরাও হচ্ছে তোমার মেলার বাইরে বই ছাপায় খুব কম, হুম, খুবই কম। তো রিসেন্টলি কিছু নতুন প্রকাশনী ছাপায়, বাট তারাও এই বইয়ের যে কাগজের দাম বেড়ে গেছে, বা হচ্ছে তোমার খরচ, বাঁধাইয়ের খরচ, অনেক কিছুই বেড়ে গেছে এখন দাম হ্যাঁ টাম, সে কারণে কাগজের অ্যাভেলেবিলিটি কমছে। তো সেই সব কারণে তারাও এখন আর ওই ঝুঁকিটা একেবারেই নিতে চায় না। মানে বিশাল হুম, ধরো একটা টাকা ইনভেস্ট করলো, সেই টাকাটা তো অ্যাটলিস্ট 50% যদি উঠে আসে বই বিক্রির মাধ্যমে, তাও তো একটা পরবর্তী হুম, বইটার কাজ তারা করতে পারে। আর যদি হ্যাঁ, একেবারে কিছু না উঠে, সেক্ষেত্রে তো তোমার খুবই প্যারা হয়ে যায়, তখন ওই বইগুলা হয়তো বা সেগুলাকে স্টক করাও ঝামেলা, গোডাউন তো ধরো ভাড়া নিতে হয়। হুম, সবাই চেষ্টা করে, যারা একেবারে নতুন, যাদের পুঁজি কম, তারা চেষ্টা করে যে ধরো বই ছাপানো হয়েছে, সেই বইগুলো বিক্রি করে ফেললো, তাতে তাদের ইনভেন্টরিও জমলো না, তারা হচ্ছে আবার টাকাটা উঠে এনে তারা হয়তো আরেকটা বই ছাপাইলো, বা ওই বইটা কিছু কপি হয়তো থেকে গেল, সেটা তাদের হুম, স্টক ধরো 50 কপি থেকে গেল, সেটা নিয়ে হয়তো বইমেলায় গেল বা কিছু। তো এই স্ট্র্যাটেজিটা খাটে না যখন তোমার ধরো 500 কপি বই ছাপাইছো কিন্তু বিক্রি হয়েছে 30 কপি। হুম, হুম, এই হচ্ছে ব্যাপার। এ কারণেই তুমি খালি এখন সালমান হকের বই দেখতে পাচ্ছ, কারণ তার বই চলে, হুম, তার হুম, বই হুম, মানুষ কিনে, এই জন্য হচ্ছে হ্যাঁ, প্রকাশক সাহস করে ছাপায়। সেটাই। তো এটাই আর কি, মানে এখন তো আসলে ওরকম নতুন বই অত দেখে বের হচ্ছে না, এই কারণে ওরকম কেনার কোনো ইয়াও নেই আর কি, আপাতত স্পৃহা নাই আর কি। পুরন কিংবা আমার এখন যেটা প্ল্যান, ধরো আমি যদি দেশে থাকতাম তাহলে যেটা করতাম, হুম, ধরো মেলার মাসে বই কিনবা কম, হুম, মেলার মাসে ধরো খুব যদি কোনো রাইটারের প্রতি তোমার খুবই আস্থা আছে, তুমি তার বই আসলে তুমি পড়বাই, তুমি জানো, এইরকম হুম, 4-5টা বই তুমি, বা 5-7টা বই বা 10টা বই ম্যাক্সিমাম তুমি কিনবা, বুঝছো? আচ্ছা, আর বাকি যেগুলা বই তোমার খুব আগ্রহ, সেগুলো তুমি জমিয়ে রাখবা, যে আমি আচ্ছা, এগুলা এখন কিনবো না। হুম, প্রথমত মেলার সময় যেসব বই বের হয় সেগুলো খুবই তাড়াহুড়া করে ছাপা হয় এবং বাধাই হয়, সেগুলা ঠিকভাবে বইগুলা হচ্ছে তোমার ড্রাইও হয় না, সেগুলাকে মেলায় নিয়ে আসা হয় এবং বিক্রি করা হয়। তাতে যেটা হয়, বই টেকসই হয় না, বইয়ের পাতা খুলে যায়, বুঝছো? হুম, তারপর আচ্ছা, অনেক সময় ছাপায় ভুল থাকে, বা বাধাইতে ফরমা এদিক ওদিক হয়ে যায়, আচ্ছা, যেটা তুমি পরে নিলে এই সমস্যাগুলো কম হয়। হুম, আর তোমার তো সারা বছরই পড়ে, তুমি 1 মাসে কত খরচ করবে, সেই টাকাটা যদি তুমি
ওই প্রতি মাসে কিছু কিছু করে কেনো, তুমি বই কিছু পড়তে পারলা, পড়ে আবার কিছু কিনলা, বা আর তুমি সময় যেটা পাবা, ধরো 5-6 মাস একটা সময় পাবা, সেই সময়ের মধ্যে তুমি ওই মোহটা কেটে যায়, বইটা পড়তেই হবে বা কিছু। তখন তোমার সত্যিকার অর্থে যেগুলা ভালো বই, বা তুমি সত্যিকার অর্থে যেগুলো ইন্টারেস্টেড, সেগুলো তুমি হচ্ছে সিদ্ধান্ত নিতে পারো, সহজ হয় আর কি, যেগুলো আমি এগুলাই কিনবো। এই আর কি। আর মেলার মাসে বেশি বই কিনলে যেটা হয়, পড়ে থাকে শেষ পর্যন্ত, আর ওগুলো অর্ধেকও পড়া হয় না। সেটাই। এই হোক। এখন আচ্ছা, নতুন খবর একটা আছে, সেটা হচ্ছে আমি পোস্টও দিছিলাম, তোমার ট্রাইগানের ডিলাক্স এডিশন আসতেছে, ভলিউম মাঙ্গার। এটা দেখছো মনে হয়। ডিলাক্স এডিশন বলতে তোমার যে এর আগে তোমার ডার্ক হর্স কমিক্স থেকে আর অন্য কিছু কমিক্সের ডিলাক্স এডিশন, মাঙ্গার ডিলাক্স এডিশন বের করা হয়েছিল, যেমন ধরো ব্লেড অফ দ্য ইমর্টাল, এটার একটা ভলিউম বের করা হয়েছিল। তারপরে হচ্ছে বার্সার্কের তোমার হচ্ছে পুরা রানটাকে এইভাবে তারা ডিলাক্স এডিশন বের করছে। তারপরে হেলসিং এর করা হয়েছে, এটা সম্ভবত 4 নাম্বার ট্রাইগানের হচ্ছে, এবং ট্রাইগানের অরিজিনাল স্টোরিটা 2টা ভলিউমে বেরিয়েছিল আগে, বেশ বড় বড় 2টা ভলিউমে, সেই 2টা মিলে একটা ভলিউম হচ্ছে। আর বাকি হচ্ছে তোমার ট্রাইগান ম্যাক্সিমাম বলে একটা সিরিজ ছিল, ট্রাইগানের সিকুয়েল, সেইটার তোমার হচ্ছে 14টা ভলিউম, টোটাল 5টা ভলিউম আকার বের হবে। ডিলাক্স এডিশনের সুবিধা হচ্ছে তোমার ডিলাক্স এডিশনের সাইজটা বড়, এবং এইটা হচ্ছে ধরো শাওনেন জাম্পে যেটা করা হয়, শাওনেন জাম্পে তোমার যখন ছাপানো হয় তো ফুল একটা বড় ম্যাগাজিনের মতো, তাই না? হ্যাঁ, এক্স্যাক্টলি ওই সাইজের পেজটা তুমি এখন পাবা ডিলাক্স এডিশনে। আর ওইটাকে যখন তারা নরমালি মাঙ্গা রিলিজ দেয়, এটাকে বলে টঙ্কাবন ভলিউম, সেই হ্যাঁ টঙ্কাবন ভলিউম বা সামথিং, সেইটার মধ্যে হচ্ছে সাইজটা ছোট করে ফেলে তারা। ফলে যেটা হয়, লেখা হচ্ছে অনেক ছোট ছোট হয়ে যায় অনেক সময়, বিশেষ করে যে সব মাঙ্গা হচ্ছে টেক্সট হেভি, যেমন ধরো তুমি যদি মিশন ইউজাকুরা ফ্যামিলি পড়ো, খুবই ছোট ছোট মানে লেটার। এবং এই দোষ হচ্ছে মাঙ্গার, সরাসরি মাঙ্গারও না, কারণ এইটা ধরো যখনই বড় সাইজটা আসবে তখন এটা কমফোর্টেবল সাইজ হয়ে যায়। আচ্ছা। আর পেজগুলো হয় গ্লসি, এই ডিলাক্স এডিশনের পেজগুলো গ্লসি পেপারে সাধারণত। তো 3টা করে ভলিউম থাকে একটা এক একটার মধ্যে, সাধারণত কোনোটায় 4টাও থাকতে পারে, আর সেটা হয়তো বা একটু অড হয়ে গেলে তখন। আমি তোমার হেলসিং এর ভলিউমটা আমার কালেক্ট করার ইচ্ছা আছে ডেফিনেটলি, বার্সাকও ইচ্ছা আছে, বাট এগুলো আসলে খুব এক্সপেন্সিভ হয়। তোমার একটা ভলিউম দেখা যায় 50 ইউরো বা হচ্ছে 45 ইউরো এরকম, এর কমে নামে না কখনো দাম, যে কারণে ওই কলিজা লাগে আর কি, বুঝছো? এটা কিনতে গেলে কলিজা লাগবে আলটিমেটলি। একসাথে নগদ 500-600 টাকা খরচ করে ফেলা, ইউরো খরচ করে ফেলা কঠিন, অনেক কঠিন। ওই স্কোপটা থাকে না প্রতি মাসে। সবকিছুই তো মনে করো টাকা আসতেছে চলে যাচ্ছে, টাকা আসতেছে চলে যাচ্ছে, হাতে তো কিছু জমতেছে না, বুঝছো? সে কারণে ওইটা সাহস হয় না, কখনো সুযোগও থাকে না। তো ডিলাক এইটা আসলে, ট্রাইগানটা আসলে হয়তো আমি ধারাবাহিক একটা একটা করে কালেক্ট করব, তারপরে কখনো বা হয়তো হেলসিং কালেক্ট করতে পারি, কারণ বার্সাক তো শেষ হয়নি আলটিমেটলি, বার্সাক এখন অনগোয়িং। অনগোয়িং সিরিজ আসলে এখন আরেকজন লেখক লিখতেছেন, তো কতখানি ভালো হচ্ছে আমি শিওর না। হ্যাঁ, হোয়াটএভার, ভালো হোক মন্দ হোক, মেইন যে অথর সে তো কাহিনী শেষ করে যায় না, সে তো ঝুলায় এক জায়গায় ইনকমপ্লিট রেখে সে মারা গেছে। সো আলটিমেটলি কাহিনী শেষ যদি জানতে চাই, তাইলে আমার তো মনস্টার এই বার্সাক শেষ পর্যন্ত পড়া লাগবে, যদি কোনোদিন আদেও শেষ হয়। আর তোমার যে একই কারণে হচ্ছে আমি কিনতে যাই না বা পড়া শেষও করি না, যে তোমার এই যে ভাগাবন্ড খুবই ভালো সিরিজ, কিন্তু মাঝপথে একটা জায়গায় গিয়ে এখনো শেষ করে নাই, জিনিসটা ঝুলায় রাখছে। তারপরে ধরো হান্টার খুবই ভালো সিরিজ, এক জায়গায় গিয়ে আর শেষ হচ্ছে না, এরকম হইলে এর থেকে শুরু না করাই ভালো, আমি যেটা মনে করি সেটাই। দেখ, তোমার কি সামনে কিছু পড়ার ইচ্ছা আছে নাকি, যে এইটা পড়তে চাও? বা
অনেক কিছুই পড়ার ইচ্ছা আছে, এখন সমস্যা হচ্ছে যে সবগুলোই মাঙ্গা পড়া মাঙ্গা শুরু করে। বেশি। আচ্ছা, মাঙ্গা মাঙ্গা পড়ার মতো আহ, আছে, যেমন হচ্ছে তোমার পড়তে পারো, দোরোহিদোরো ট্রাই করতে পারো, যদি পড়ছো কিনা জানি না। তোর হাজারও না, আমি অ্যানিমে দেখছি, ম্যাঙ্গাটা পড়া হয়নি। আচ্ছা চীন ও ওয়াদাচি এটা পড়ার ইচ্ছা আছে, এটার কথা বলছিলাম মনে হয় একবার। হয়তো। তারপর আহ, এটার একটা মাঙ্গাও আছে, কি ব্লাড অন দ্য ট্র্যাকস। এটা হচ্ছে যে সৌজ অসীমের হ্যাঁ, মাঙ্গা। হ্যাঁ হ্যাঁ, আমি ওই মাঙ্গা কথাই বললাম, যেটা পড়ার ইচ্ছা আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, সরি সরি, হ্যাঁ। তো এইটার কথাই কি দেখলাম যে কোন একটা জানি দেখতেছিলাম এর মধ্যে রিভিউ, যে হুম, সৌজ অসীমেরই কোন মাঙ্গা জানি, সে হচ্ছে প্রথম 13টা ভলিউম লিখছে প্রোলগ, আচ্ছা, তারপরে একটা ব্রেকে গেছে, তারপরের থেকে হচ্ছে তোমার ওইটার মেইন কাহিনী শুরু। আচ্ছা। তো আলটিমেটলি শুনছি ভালো, এখন জানি না কি হবে। তো রিসেন্টলি দেখলাম যে ইসেরও তোমার সিরিজটা শেষ হয়েছে, ওইটাও পড়তে পারো, যে ইনোয়ে আসানোর ডেড ডেড ডিমন্স, হ্যাঁ, ওইটাও ডেড আমার ডেড প্ল্যান টু এক্সপ্রেশন। প্ল্যান টু রিড এর মধ্যে আছে আর কি। আহ, আমার হচ্ছে তোমার এই কি আরেকটা বলে, পড়ার ইচ্ছা আছে, রাউট এন্ড, এটা আমাকে একজন রিকমেন্ড করছে। এটাও শোনেন জাম্প প্লাসে আছে, শোনেন জাম্প প্লাসে সিরিয়ালাইজ হচ্ছে। তুমি সাকামোতো ডেস পড়ছো? সাকামোতো ডেস পড়া শুরু করছি, শেষ করি নাই। আচ্ছা আচ্ছা, ভালো ছিল কিন্তু। হুম। আচ্ছা, রাউট এন্ডটা দেখতেছি ফিনিশ হয়ে গেছে 8টা ভলিউমে, তো এটা পড়া যেতে পারে, কারণ এটার কাহিনী কমপ্লিট আর কি। হুম। এবং এটার পাথর যে তার কোন নোটিশেবল ইয়ে আছে কিনা আমরা দেখতেছি। মাঝে মধ্যে না লাইট ওয়েট মাঙ্গা পড়তে বেশ ভালো লাগে, যেমন ধরো তুমি যদি স্কুল রাম্বেল পড়ো, যদিও পাওয়া কঠিন এখন, খুঁজে পাওয়া কঠিন অনেক। কমেডি মাঙ্গা পড়তে গেলে ওই যে ইয়াটা পড়তে মানে পড়ার ইচ্ছা আছে, ওই যে রুস্টার ফাইটার, এটা পড়ার হ্যাঁ, ইচ্ছা আছে। রুস্টার ফাইটার ডেফিনেটলি পড়তে পারো। রুস্টার ফাইটার খুবই, খালি কমেডির জন্য না, রুস্টার ফাইটার আর্ট ওয়ার্ক এবং হচ্ছে অ্যাকশনও নাকি খুব ভালো। আচ্ছা, আরেকটা মাঙ্গা আছে, সেটা হচ্ছে গন। সেটা তোমার এরকম অ্যানিমেল ফাইটিং বা এরকম টাইপেরই, এটা আচ্ছা, ডাইনোসরের কাহিনী। ওই মাঙ্গাটার মজা হচ্ছে ওখানে কোনো টেক্সট নাই, মানে ওইটা হচ্ছে তোমার জাস্ট পিকচার মাঙ্গা, বুঝছো? আচ্ছা। তুমি কাহিনী এই জন্য খুব তাড়াতাড়ি পড়তে পারবা, মানে হুম, হুম। বুঝছো তো, তুমি এক বছর হয়তো সব পড়ে উঠে উঠে যেতে পারবা। বুঝতে পারছি, ইয়ার মতো একটা মানহুয়াদের মতো, মানহুয়া যেরকম হচ্ছে যে একটাই মানহাতে প্যানেল। তো তাও কিছু থাকে টেক্সট, বাট এখানে কোনো টেক্সট নাই, এখানে জাস্ট তোমার হচ্ছে বুঝতে ছবি। পারছি, হ্যাঁ, বুঝতে পারছি। যে মানহুয়ার কথা যখন বললাম, একটা মানহুয়ার কথা মনে পড়লো, ওটা আমার পড়তেছিলাম কিন্তু শেষ করা হয়নি ওটা। এখন স্ট্যাটাস কি তাও জানি না। গোসু, গোসু হচ্ছে তোমার একজন সামুরাইয়ের কাহিনী। ও হচ্ছে উম, মোটা হয়ে গেছে খুব, খাওয়া দাওয়া করতে করতে মোটা হয়ে গেছে। ওর মাস্টারের যে খুনি, তাকে ধরার জন্য আর কি, মারার জন্য আর কি বের হয়। তো ও খুবই পাওয়ারফুল, কিন্তু ওই মোটা হয়ে যাওয়া মানে অনেক দিন ধরে কোনো কিছু না করায়, প্র্যাকটিস না করায় মোটা হয়ে যাওয়ার কারণে আর কি ওর মানে এটা কি বলে, স্কিলটা সবাই মনে করে যে নাই, কিন্তু এখনো আছে আর কি। ও চাইলে এখনো সব মানে ভালো ফাইট করতে পারে আর কি। তো এই কাহিনীটা এরকম ছিল। তুই যদি মানহোয়া পড়ে থাকো তাহলে এটা ট্রাই করে দেখতে পারো আর কি। হুম। মানুয়া, মানুয়া আমি মানে একটা কিছু তো পড়ছিলাম, ওই যে তোমার হচ্ছে গড অফ হাই স্কুল। আচ্ছা, হ্যাঁ, অ্যানিমেটা বের হওয়ার পর আর কি। এটা অ্যানিমেটার সাথে মাঙ্গার কাহিনী ডিফারেন্ট, মানে পুরা এক না। আচ্ছা, অ্যানিমেটার মধ্যে অনেক কিছু উল্টাপাল্টা করে ফেলছে, বাট অ্যানিমেটা ভালো লাগছে দেখে ডেফিনেটলি।
আচ্ছা এটা তো মাঙ্গা, যে মাঙ্গাকা ছিল শুধু মারা গেছে, সো এটারও কাহিনী শেষ হয় নাই, এটা একটা প্যাথেটিক। তবে একটা পড়ার খুব ইচ্ছা আছে, সেটা হচ্ছে টাওয়ার অফ গডস। টাওয়ার অফ গড রিসেন্টলি দেখলাম প্রিন্টও হচ্ছে, বাট খুবই স্লোলি প্রিন্ট হচ্ছে। এতগুলো ভলিউম তারা কবে প্রিন্ট করবে কে জানে, আর প্রিন্টের কোয়ালিটিও খুব একটা ভালো হয় নাই, যে কারণে কালেক্ট করি নাই। তবে টাওয়ার অফ গডের স্টোরি লাইনটা বেশ ভালো, বেশ ইন্টারেস্টিং। আর আমার যতদূর জানা মানভা জয়কাটা পপুলার হয়েছে, যেমন ধরো সোলো লেভেলিং, তারপরে হচ্ছে গড অফ হাই স্কুল, তারপরে এর মধ্যে টাওয়ার অফ ওয়ান হচ্ছে, এই গড হচ্ছে সব থেকে হিট। সো ডেফিনেটলি একটা আগ্রহ থাকে সেখান থেকে। এই হচ্ছে অবস্থা। আরেকটা রিসেন্টলি ইয়া হওয়ার কথা, নামটা আমি আমার ঠিক খেয়াল নেই, জানি নাম ছিল আরে ওটা। মাঝখান থেকে তো তোমার ওই যে নাম মনে করতে থাকো, মাঝখান থেকে ওই যে কি বলে ইসের দাম গেল বেড়ে, বুঝছো? শাওনেন জাম্পের যে ভলিউম গুলো বের হইতো সেগুলোর দাম ছিল কম, কম বলতে তুলনামূলক। ধরো 3-4টা বড় কোম্পানি থেকে বের হয়, ধরো হচ্ছে কোদানশা, তারপরে হচ্ছে ডার্ক হর্স, তারপরে তোমার হচ্ছে ই তোমার স্কোয়ার এনিক্স থেকে অনেক কিছু বের হয়। দেন হচ্ছে তোমার ভার্টিক্যাল কমিক্স, তারপরে হচ্ছে এই জানি ওটার নাম ইয়ান প্রেস, তারপর হচ্ছে শিপ, কি একটা শিপ, এগুলার কয়েকটা পাবলিকেশন থেকে বই বের হতো। এগুলার দাম অলরেডি বেড়ে গেছিল, এগুলা ধরো 14-15 টাকা করে হয়ে গেছে। এই ভিজ মিডিয়া এখনো 10 টাকার ছিল আর কি, 9 টাকা 99 পয়সায় ভলিউম বিক্রি করতো। তো সেইটাও হচ্ছে ধরো এখন দাম 2 টাকা, 20% দাম বেড়ে গেছে, যে কারণে আগামীতে যত ভলিউম আসবে, পুরনো হোক রিপ্রিন্ট হোক যাই হোক, সেগুলো সবই হচ্ছে এখন 12 টাকা 13 টাকা করে দাম হবে, যেটা খুবই প্যাথেটিক। ডেফিনেটলি যারা মাঙ্গা কালেক্ট করতে পছন্দ করে তাদের জন্য একটা বড় ব্যাপার। বাট টু দেয়ার ফেভার, এটা হচ্ছে তোমার 15 বছর পরে তারা দাম বাড়াইছে আর কি। এর আগের বার দাম বাড়ছিল সম্ভবত 15 বছর আগে, তো তারা অনেকটা ধৈর্য ধরছে। এখন এই হচ্ছে তোমার মুদ্রাস্ফীতির ধাক্কাটা তারা নিতে পারেনি। হ্যাঁ সেটাই। আচ্ছা, গোসু অ্যানিমেট অ্যাডাপ্টেশন একটা পাচ্ছে মনে হয়, যেটা কথা বললাম মানহুয়া দেখতেছি, আমি এটার কথা বলি নাই, কিন্তু এটা দেখতেছি একটু অ্যানিমেশন ইয়া করতেছে। তো ওই অ্যানিমেশন তো খালি ই ছাড়া কিছু করে, ওয়ান পিস ছাড়া কিছু করে না, তাই তো মনে হয়। দেখো এটাকে ওয়ান পিস বানায় ফেলে নাকি। না এটা কাহিনী ভালোই, দেখা যাক এখন অ্যাডাপ্টেশনটা কিরকম হয়। আর যাই হোক আজকের মতো শেষ করি। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক কথা হয়েছে, মোটামুটি ঘন্টা খানেক হয়ে গেছে। নাই, চলো আগামী সপ্তাহে আরো ভালো ভালো জিনিস দেখে ভালো ভালো জিনিস পড়ে ফেরত আইসো। আমরা সবকিছু শুনতে চাই। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।